দেশে প্রথমবারের মতো নতুন করে স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর। হযরত শাহজালালের মাজার জিয়ারত, জানালেন বাস্তবায়ন হবে সকল প্রতিশ্রুতি। ঢাকায় আজ শুরু হচ্ছে ডিসি সম্মেলন, চলবে 4 দিন। আলোচনা হবে ডিসির 498 প্রস্তাব। বেশি গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা ও কর্মসংস্থান। সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। হালনাগাদ হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা, কঠোর অবস্থান দাবি পুলিশের। দেশ অস্থির করতে চায় বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিজম চাপালে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারি গোলাম পরোয়ারের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সরকারের প্রতিশ্রুতি, বলেছেন তথ্যমন্ত্রী। মিথ্যা সংবাদের বিরুদ্ধে গণমাধ্যম ও সরকারকে যৌথভাবে কাজ করার তাগিদ তথ্য উপদেষ্টার। দেখছিলেন ট্রান্স 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। সিলেট থেকে শনিবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের শিশু কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহ্বান, যেই মাধ্যমেই থাকুক তাদের দেশ অ্যাম্বাসেডর হতে হবে। মনির হোসেন খানের রিপোর্ট। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে 1976 সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুড়ি। বাংলাদেশ টেলিভিশনের 80-র দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসেছে শিল্পাঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চে নয়, সবুজ মাঠগালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন, নতুন কুড়ি স্পোর্টসের। সকাল থেকেই উৎসব মুখর সিলেট জেলা স্টেডিয়াম। কানায় কানায় পূর্ণ গ্যালারি, মাঠে খুদে ক্রীড়াবিদদের চমকপ্রদ প্রদর্শনী। সব আয়োজন এক উপলক্ষ ঘিরে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন। ছোট বন্ধুরা, আনুষ্ঠানিকভাবে এখন তোমাদেরকে সাথে নিয়ে আমরা নতুন করে স্পোর্টস আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম। প্রধানমন্ত্রী জানান, খেলাধুলা এখন শুধু আর বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে সম্মানজনক ও লাভজনক পেশা। খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। স্পোর্টস নিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে দেশের 64 জেলায় একযোগে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। জেলা পর্যায়ে 1,67,000-এর বেশি শিশু কিশোর এই আসরে অংশ নিচ্ছে। তারেক রহমান বলেন, আজকের শিশুরা ক্রীড়ার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। যে গান শিখতে চায় সে গান শিখবে, সেই ব্যবস্থা আমরা করব। যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। যে খেলতে চায় সে খেলার হবে, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে, এই তোমাদের সাথে আমার কন্ট্রাক্ট। কিন্তু ওই যে প্রথমে যেটা বললাম, তোমাদের সকলকে বাংলাদেশের অ্যাম্বাসেডর হতে হবে। প্রথম ধাপে 12 থেকে 14 বছরের শিশু কিশোর এই মেগা ইভেন্টে অংশ নেবে। 3 ধাপে অনুষ্ঠিত হবে নতুন করে স্পোর্টস। জেলা পর্যায়ের জয়ীরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে, এরপর হবে চূড়ান্ত পর্যায়ের খেলা। এবারের আসরে থাকছে 8টি ডিসিপ্লিন। ফুটবল, ক্রিকেটের সঙ্গে থাকছে কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টস। মনির হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়ক ঠিক করা এবং সারা দেশের রেল সেবা বাড়ানোর আশ্বাস দেন তিনি। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথাও বলেন। বন্ধ কলকারখানা চালু সহ যুব সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিতের কথাও বলেন প্রধানমন্ত্রী। গতকাল সিলেটে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেহমান। সরকারি সফরে শনিবার সকাল 10টায় পুণ্যভূমি সিলেটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার কর্মসূচি শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 11টায় শহরের চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় 4,635 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর 2 তীরে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। পরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান জানান,
সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা, অতিবৃষ্টির কারণে পানি জমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটে সাধারণ মানুষ। বৃষ্টির পানি যাতে ব্যবহার করা যায় তাই খাল খনন করে পানি ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দিব গ্রামের মানুষের উপরে বেশি। প্রধানমন্ত্রী জানান, বন্ধ কলকারখানা দ্রুত চালুর ব্যবস্থা করা হচ্ছে। দ্রুততম সময়ে সিলেটের আইটি পার্ক চালুর কথাও জানান তিনি। দেশের বিভিন্ন জায়গায় থাকা ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে আরও আধুনিকায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অনেকগুলো বিভিন্ন জায়গায় অনেক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব কারণ বের করে, যত দ্রুত সম্ভব, যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করবো সেগুলোকে। এই কাজটি শুরু করতে পারলে একদিকে সারা দেশে বহু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতো। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। সুধী সমাবেশের পর সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদীর পুনর্খননের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে প্রতিটি কর্মসূচি সফলতার সাথে শেষ করলেন। তিনি বললেন, দেশের উন্নয়নে এবং জনগণের উন্নয়নের জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে সবার জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সিলেট। আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার হতে যাওয়া এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনে আলোচনায় উঠছে ডিসিদের দেওয়া 498টি প্রস্তাব। শনিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, এবারের ডিসি সম্মেলনে মোট 34টি অধিবেশন থাকছে। এই অধিবেশনগুলোতে আলোচনার জন্য জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাব থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন সরকারের নীতি নির্ধারকরা। জেলা প্রশাসকরা যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারেন সে বিষয়টিও আলোচনায় আসবে। সবচেয়ে বেশি প্রস্তাব রয়েছে স্বাস্থ্য খাত নিয়ে। অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, সম্মেলনে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে নির্ধারিত অধিবেশন ছাড়াও রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। রাজধানী ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। থানার ওসি ও ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিক
আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দিতে পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কঠোর অবস্থান আর তৎপরতার কারণেই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এরই মাঝে কদাচিৎ দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। শীর্ষ সন্ত্রাসীদের তালিকা সবসময় হালনাগাদ হচ্ছে বলেও জানান তিনি। এদিকে র্যাব জানায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক এবং দেশের বাইরে। 24 সালের 5 আগস্টের পর জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও টিটন সহ ডজন খানেক শীর্ষ সন্ত্রাসী। এরপর থেকেই আবার শুরু হয় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধের ফিরিস্তি। গেল মঙ্গলবার ফিল্মি স্টাইলে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী টিটনকে। তার খুনের নেপথ্যে উঠে আসে আরো কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। এমন বাস্তবতায় ডিএমপি কমিশনার দাবি করেন পলাতক এবং জামিনে থাকা সব সন্ত্রাসী তাদের নজরদারিতে রয়েছে। পুলিশের তৎপরতার কারণে অপরাধ কম হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে না, দুই একটা কদাচিৎ ঘটতেছে। তাদের মধ্যে তারা কিন্তু ওই সাধারণ জনগণকে বা সাধারণ মানুষকে কিন্তু আক্রমণ করতে পারতেছে না আমাদের নজরদারি এবং অ্যাকশন নেওয়ার জন্য। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদও হচ্ছে এবং শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। তথ্য আছে, যেগুলো আছে ওগুলো অ্যারেস্ট করার জন্য অভিযান চলতেছে। এখন তো বললে ওরা পালিয়ে যাবে। এদিকে টিটন হত্যায় ছায়া তদন্ত শুরু করেছে র্যাব। বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন এবং নিরাপত্তার স্বার্থে অথবা এই মামলার স্বার্থে, সার্থকতার স্বার্থে আসলে এই বিষয়টি এখনই আপনাদের সামনে বলা সম্ভব হচ্ছে না। সন্ত্রাসী সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনীর। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিরোধী দল মানুষকে ভুল বোঝাচ্ছে, আন্দোলন করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেন তিনি। শনিবার আগারগাঁওয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, ডাক্তার আব্দুল কুদ্দুস একজন অমায়িক মানুষ ছিলেন। তিনি জিয়াউর রহমানের সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন, কিন্তু তাকে প্রাপ্য সম্মান দেয়া হয়নি। মির্জা ফখরুল বলেন, আজকের সমাজ তার সমস্ত মূল্যবোধকে হারিয়ে ফেলেছে। সরকারের ভেতর যত যাচ্ছেন তিনি তত আতঙ্কিত হচ্ছেন বলে মন্তব্য করেন। সমাজের সব দিকে ছড়িয়ে আছে দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতি। দেশে এখন নিয়ম হয়েছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না। এমন একটা সমাজে কিভাবে দেশ এগিয়ে যাবে, এমন প্রশ্ন রাখেন মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, সংস্কারে যেগুলো একমত হয়নি তাতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, কিন্তু এখন বিরোধী দল অবলীলায় বলছে সব করতে হবে। আমরা তো পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না সেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দেব। আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে, আনুপাতিক হারে আপার চেম্বার হবে। এটা আমরা কখনোই কি করিনি। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যেগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। কারণ একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে জনগণের মধ্যে, বিশেষ করে আপনাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে বিএনপি সংস্কার মানে না। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া।
সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ফ্যাসিজম চাপালে দেশ আবার জুলাইয়ের পথে যাবে বলেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মিয়া পরওয়ার বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে ফেলেছে সরকার। বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বললেও গণভোটকে এড়িয়ে গিয়ে হাসিনার পথে হাঁটছে বিএনপি। সেমিনারে সভাপতিত্ব করেন মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা ৬-এর সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা ২ আসনের শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন হেলাল। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সরকারের প্রতিশ্রুতি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অপতথ্য মোকাবেলায় সরকার এক ধরনের যুদ্ধে নেমেছে। জনগণকে সাথে নিয়ে সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্যকে মোকাবেলা করতে পারবে বলে আশা তথ্যমন্ত্রীর। গালমান শফিকের রিপোর্ট। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ অপতথ্য আমাদের করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনারের আয়োজন করে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরী মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম তৈরি সরকারের দায়িত্ব, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে স্টেকহোল্ডারদের একত্রিত করাই মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের যা যা সমস্যা ইতিপূর্বে হয়েছে তার মধ্যে যা যা কারণ আছে তার মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটি সুস্থ গণমাধ্যম ব্যবস্থা না থাকা। এবং এই সুস্থ গণমাধ্যম ব্যবস্থার না থাকা এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চতুর্থ সংশোধনী। তথ্য সরবরাহর বাধাটা যত না বেশি সমস্যা আজকের যুগে, তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে তথ্যকে নিজের রঙের মনের আদর্শের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার যে প্রবণতা, তাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করব। অনুষ্ঠানে আলোচকরা বলেন, অপতথ্য সারা বিশ্বে ভয়ানক রূপ ধারণ করেছে। তা থামানো না হলে জাতীয় সংকট দেখা দিতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই অপতথ্য এখন আর নিছক একটা ডিজিটাল সমস্যা নয়, বরং এটি পরিণত হয়েছে একটি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংকটে। এটা না থামানো গেলে জাতীয় সংকট হয়ে পড়তে পারে। গণমাধ্যমের সম্পাদকীয় প্রতিষ্ঠা একেবারে তছনছ হয়ে গেছে, ছত্রখান হয়ে গেছে। এই ইনস্টিটিউশন যদি অক্ষত থাকতো তাহলে সম্পাদকরা হতে পারতেন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ভ্যানগার্ড। কিন্তু বড়ই দুর্ভাগ্যের কথা, ২-৪ জন সম্মানজনক ব্যতিক্রম বাদ দিলে আমাদের সম্পাদক বর্গ বহুল ব্যবহারে জর্জরিত, জীর্ণ হয়ে তাদের সম্মান, কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। অপতথ্যের যে যন্ত্রণাদায়ক জীবন আমরা পাড়ি দিচ্ছি, সেই জীবনের থেকে উপকূলে পৌঁছানো আমাদের লক্ষ্য। মূলত সরকারি সেন্সরশিপ এখন সেরকম ভাবে নাই। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন গণমাধ্যমের উপর ওইরকম কোনো চাপ থাকে না। যেটুক থাকে সেটা হয়তো একটা রিকোয়েস্ট হতে পারে। রিকোয়েস্ট আর চাপ দেওয়া এটা কিন্তু যাবে না। এরকম অঙ্গুলি নির্দেশ করে গণমাধ্যমের উপর আমি একটা পত্রিকা সংবাদ সম্পাদনা করি, আমি এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এরকম তথ্যমন্ত্রীর কাছ থেকে একটা নির্দেশনা পাইনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য একটি অন্যতম সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। স্বাধীন গণমাধ্যমের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম অনেক সময় চাঞ্চল্যকর বা ভুল খবর বা অপতথ্যকে দ্রুত ভাইরাল করে দেয়, যা সত্য যাচাই হওয়ার আগে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, মিথ্যা সংবাদের বিরুদ্ধে গণমাধ্যম ও সরকারকে শক্ত অবস্থানে থেকে যৌথভাবে কাজ করতে হবে। শনিবার বিকালে প্রেস ইনস্টিটিউটে গণমাধ্যম, গুজব ও অপতথ্য বিষয়ক সেমিনারে তিনি এই কথা বলেন নির্বাচিত সরকারের মাধ্যমে মিডিয়ার স্বাধীনতা বেড়েছে। মত প্রকাশের এই সুযোগই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে। একই সাথে এআই এর ব্যবহার করে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে আসার কথাও জানান ডাক্তার জাহিদ। গুজব থেকে বেরিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান সেমিনারের আলোচকরা। এই অঞ্চলে আমাদের মিডিয়া লিটারেসি কম, ডিজিটাল লিটারেসি কম, এটা এই অঞ্চলে। সো আমাদের এই অঞ্চলের যে সংকট সেটাও আমাদের আছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যেটা আমি আসলে যোগ করতে যাচ্ছিলাম, আমাদের শেখ হাসিনা আসলে আসবেনই বারবার। ফর দ্য লাস্ট 15 years হোয়াট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি, একটা স্টেটের সব সিস্টেম স্ট্রাকচার ভেঙে শেষ হয়ে গেছে, লিস্ট ডেমোক্রেটিক ভ্যালুস শেষ হয়ে গেছে, সেইটাও আমাদের সাথে যুক্ত হয়েছে। সো আমাদের সাউথ এশিয়াতেও যে পরিমাণ সংকট আছে, সংকটটা আমাদের এখানে তার তুলনায় অনেক বেশি। যুব সমাজকে ক্রীড়ামুখী ও সুস্থ জীবনের দিকে এগিয়ে নিতে যাত্রা শুরু করল নতুন করে স্পোর্টস 2026। শনিবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা 1 আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের উদ্বোধনের পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে নানান কর্মসূচি নেওয়া হয়। অতিথিদের পাশাপাশি খেলায় উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিল ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, নতুন করে স্পোর্টস 2026 তরুণদের প্রতিভা বিকাশ এবং দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমার বাংলাদেশ এবি পার্টির 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এবি পার্টির এই অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের বিভিন্ন নেতারা অংশ নিয়ে দেশের অর্থনীতি, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সাধারণ মানুষই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, জনগণ প্রতিবাদ করে তা ফিরিয়ে এনেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে কিছু বিষয়ে এক থাকা জরুরি। তিনি আধিপত্যবাদের বিরোধিতার উপর গুরুত্ব আরোপ করেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সংবিধান সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশ যেন কোনো ফ্যাসিস্ট বা বিদেশি আধিপত্য ফিরে আসতে না পারে। সম্মেলনের সমাপনী বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দল এগিয়ে যাবে। অনেক নেতা স্বাধীনতার পরে ভুল করেছে, গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, অথবা অতি ক্ষমতাবান, অতি শক্তিশালী হয়ে গেছে। তখন কিন্তু বাংলাদেশের জনগণ জীবন দিয়ে, বুকের রক্ত দিয়ে তাদের সেই ভুলকে সংশোধন করে দিয়েছে। এবং ঠিক একইভাবে 24-এর 5ই আগস্ট আমাদের সঠিক পথে এই ছাত্র জনতা পরিচালিত করে আজকে আবার নতুন করে গণতন্ত্র। মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদী মানুষ। নির্বাচনের আগে বিএনপি সংস্কারের কথা বললেও এখন সে অবস্থানে নেই দলটি, বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে এনসিপির জাতীয় কনভেনশন। এবং শপথ গ্রহণের দিনই তার গণভোটের যে রায় সেটাকে অস্বীকার করে, যে বিষয়গুলো আমরা সকলে একমত হয়েছি 30টি বিষয়ে, সেগুলোকে যেভাবে জুলাই সনদে ভুল ঘোষণা করা হয়েছে সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা, এবং এর বাইরে কিছু বিষয় ছিল যেগুলো দলগুলো তাদের নির্বাচনী এজেন্ডা ইশতেহার অনুযায়ী তারা সম্পন্ন করতে পারবেন, সেভাবে আমরা সামনের দিকে অগ্রসর হবো, এই প্রত্যাশার বিষয় ছিল। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে বেড়িবাঁধ নির্মাণের নিয়মনীতির তোয়াক্কা না করে কাজ করার অভিযোগ উঠেছে। বসতবাড়ির ফসলি জমি, পুকুর
এমনকি কবরস্থান থেকে মাটি তুলে এ কাজে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। এতে আসন্ন বর্ষা মৌসুমে বাঁধ ধসে পড়ার শঙ্কায় তারা। এদিকে অভিযোগের সত্যতা স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর তেমন কোনো পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। নোয়াখালী দক্ষিণ থেকে সহকর্মী মাওলা সুজনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জলবায়ু পরিবর্তন ও জলোচ্ছ্বাস থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে 2025 সালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফর ইউনিয়নের ছোট ধলি এলাকায় প্রায় 800 মিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণের প্রকল্প হাতে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান এনজে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় প্রায় 18 লাখ টাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুন মাসে। কিন্তু সেই বাঁধই এখন স্থানীয়দের জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, নিয়ম না মেনেই এর নির্মাণ কাজ চলছে। বাঁধের একেবারে পাশ থেকে মাটি উত্তোলন করায় ধসে পড়ছে আশপাশের বসতবাড়ি, নষ্ট হচ্ছে ফসলি জমি, বাগানও। রক্ষা পায়নি বাঁধ সংলগ্ন গাছপালা, কবরস্থান। কাজের সুবিধার কথা বলে ঠিকাদারের লোকজন তাদের কাছ থেকে উল্টো টাকা আদায় করেছেন বলেও অভিযোগ স্থানীয়দের। সতলা ছিল, এরপরে মানুষের পুকুরের ফাট ছিল, কবরস্থান ছিল, এরা এগুলি সব কাটিয়ে আনি এখানে উপরে ভরাট করতেছে। গাছ গাছা সব ফালাই দিছে, কইছি ভাই গাছ গাছও ফালাই দিছে, ঠিক আছে আমার উড়ান এই গুয়ার তুমি মাটিটা লইস না, হেরাক লইয়া লাইতে হইব, এটা সরকারের অর্ডার লইয়া লাইতে হইব। জোরে যদি একটা বাড়ি বর্ষণ হয়, একদিনের বাড়ি বর্ষণ হবে, এই রাস্তা মাটি সরিয়ে দেবে, রাস্তা মাটি সরিয়ে দেবে। আমি বাধা দিছি আর আমার কয়েকজন কি আপনি এখানে বাধা দিবার কেউ না, এটা সরকারি কাম, এটা সরকারে বুঝবো। বাড়ির উঠান থেকে মাটি নিয়ে বেড়ি করেছে কেন? হাজার হাজার একর জমি আছে এবং হাজার হাজার ঘরবাড়ি আছে, এগুলা সব নষ্ট হয়ে যাবে। এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের স্বার্থে যা প্রয়োজন সেভাবে কাজটি করছেন বলে দাবি তাদের। সরকারি জায়গা ওখানে মানে ওরা ওয়াবদা যেভাবে আমাদেরকে ফাইন্যান্স বোর্ড যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে ওইভাবে আমরা করছি। আসলে লাস্টের দিন আসি মানে আবার ওই এক ভদ্রলোক ওখানে আমার থেকে কাজটা কিনতে চাইছিল আর কি, কাজটা করতে চাইছিল। তো আমি তো ছোট কাজ, আমাদের কাজ কাম নাই, আমরা করছি আর কি। এতে উনিও একটু খেপছে আর কি। বাঁধ নির্মাণ কাজের বেহাল দশার কথা স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। নিরাপদ দূরত্ব রেখে মাটি উত্তোলন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। সেটব্যাক ডিস্টেন্স যেটা বলি সেটা রাখে নাই এবং এটা দেখে তারা এগুলা রেকটিফাই করে যে আমাদের নিয়ম মোতাবেক সেভাবে আর কি দূর থেকে মাটি নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে এবং গোড়ায় যেখান থেকে মাটি কেটেছে সেটা ফিল আপ করে দেওয়ার জন্য বলা হয়েছে এবং সামনে তদনুযায়ী কাজ বাস্তবায়ন করা হলেই আমাদের এটার ক্ষেত্রে আমাদের যে পোস্ট ওয়ার্ক মেজারমেন্ট টাস্কফোর্স কর্তৃক নেওয়া হয় সেটার জন্য পাঠানো হবে, অন্যথায় আমাদের আর কি বিধি মোতাবেক যেটা আছে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষা করে সঠিকভাবে বাঁধ নির্মাণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। মাওলা সুজন, বাংলা ভিশন, নোয়াখালী। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইরানের দেয়া 14 দফা প্রস্তাব পর্যালোচনার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান কোনো দুর্ব্যবহার করলে আবারও সামরিক অভিযান শুরু করার হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে আবারও সামরিক লড়াইয়ে নামতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী। নতুন শান্তি পরিকল্পনায় ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, হরমুজ প্রণালী থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে ইরান। শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই ইরানের মূল লক্ষ্য বলে জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। তবে ইরানের দেয়া নতুন প্রস্তাবগুলো নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প। নতুন করে হামলা শুরুর ইঙ্গিতও দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র কখনোই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ না অভিযোগ করে আবারও যুদ্ধ শুরু হলে তার কড়া জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসি। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। মিরপুরে লিগের লোগো ও ট্রফি মোচন করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, বোর্ডের দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগ আয়োজনই বড় চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বেশি ক্রিকেটারের প্রতিনিধিত্ব থাকায় এবং তাদের প্রধান আয়ের এই লিগকে ঘরোয়া ক্রিকেটে ইকোসিস্টেমের খুব গুরুত্বপূর্ণ আসর হিসেবে চিহ্নিত করেছেন তামিম ইকবাল। 12টি দল নিয়ে শুরু হচ্ছে এই লিগ। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই আসর। তবে লিগের রেলিগেশন পর্ব না থাকলেও পয়েন্ট টেবিলের সর্বনিম্ন 2টি দল প্রথম বিভাগে অবনমিত হবে। এদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন, ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে এবারের লিগে দলগুলোর জন্য মানসম্মত লাঞ্চের ব্যবস্থা করবে বোর্ড। শুধু তাই নয়, লিগে প্রতিটি
প্রতিটি ভেন্যুতে ক্রিকেটারদের নিরাপত্তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে। লিগে আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম কানুনও কঠোরভাবে মেনে চলা হবে। ঢাকা লিগে এবার কেউ ড্রেসিং রুমে ফোন ব্যবহার করতে পারবে না, মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে। সুযোগ সুবিধা অবশ্যই আমাদের তরফ থেকে দিব, বাট অ্যাজ ক্রিকেট বোর্ড যে এই টাকাগুলো আমরা কিভাবে করে রিকভার করব, কিভাবে করে আমাদের রেভিনিউ বাড়াবো, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, আপনি যদি লাস্ট ইয়ারের থেকে কম্পেয়ার করেন, এক্সপেন্সেস বেড়েছে, নো ডাউট, বাট আমার জন্য সংবাদ শেষ করব ক্রাউন সিনেমার শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে প্রথমবারের মতো নতুন করে স্পোর্টস উদ্বোধন প্রধানমন্ত্রীর। হযরত শাহজালালের মাজার জিয়ারত, জানালেন বাস্তবায়ন হবে সকল প্রতিশ্রুতি। ঢাকায় আজ শুরু হচ্ছে ডিসি সম্মেলন, চলবে 4 দিন। আলোচনা হবে ডিসিদের 498 প্রস্তাব। বেশি গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা ও কর্মসংস্থান। সব থানাকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। হালনাগাদ হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা, কঠোর অবস্থান দাবি পুলিশের। দেশ অস্থির করতে চায় বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিজম চাপালে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সরকারের প্রতিশ্রুতি, বলেছেন তথ্যমন্ত্রী। মিথ্যা সংবাদের বিরুদ্ধে গণমাধ্যম ও সরকারকে যৌথভাবে কাজ করার তাগিদ তথ্য উপদেষ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।